সুনন্দা। আর সত্যি কথা বলতে কি আমার তেমন রূপও নেই আর বিদ্যা শিক্ষা তো একেবারে নেই। একমাত্র কাজ দিয়েই তোমাদের মন ভুলিয়ে রাখতে হবে। হ্যাঁ, পাকা বুড়ির মতো কথা বলিস না তো। যে বিদ্যা শিক্ষা তোর মধ্যে আছে, লক্ষ্মীর অংশে জন্ম ছাড়া তাই কেউ পায় না। ওর জ্যাঠামশাই কি এমনিতেই তোকে 5 বছর বয়সে পছন্দ করে বিষ্ণু ঠাকুরকে কথা দিয়েছিল? তাহলে তখন থেকেই তোমাদের অন্য কিছু ডাকতে শেখালে না কেন? বিয়ের পর তোমাদের আমি শ্বশুর শাশুড়ি ভাববো কি করে? বিশেষ করে তোমাকে আমি কিছুতেই শাশুড়ি বলে ভাবতে পারবো না। না মা না, আমাকে তো শাশুড়িও ভাবতে হবে না আর জ্যাঠাইমাও ভাবতে হবে না। ভাববো মা মা ভাববি রে হতভাগী। মা আরে মা, এবারের মেয়ের মতো তুই আমাদের পাশে সুখ দুঃখের সঙ্গী হয়ে থাকিস। এই সংসারের ভাবটা তোর হাতে তুলে দিতে পারলে মরার আগে আমার আর কোনো দুঃখ থাকবে না। ঠাকুরের কাছে আমার একমাত্র কামনা 27শে ফাল্গুনটা যেন ভালোই উতরে যায়। বিড়ালের ভাগ্যে কি আর শিখি ছিড়বে জ্যাঠাইমা? ও আবার কি ধরনের কথা? ডাক্তার বাবুর মতিগতির অবস্থা আমরা তো কেউ জানি না, তাই আমি বলছি সারা পথ দৌড়ি করে শেষে আবার খেয়া ঘাটে গড়াগড়ি যেতে না হয়। অদ্ভুত মেয়ে সুনন্দা। যত দুঃখ কষ্টই থাক, মুখের হাসিটুকু কখনোই মেলাই না। এই যে বেঁচে আছো না মরে গেছো? কেন, কি হয়েছে? বেঁচে থেকে খুঁড়োর পাগলামি সহ্য করছো কি করে? কি পাগলামি করেছে তোর খুড়ো? ওই সদস্যের কাছে আমাদের জমি 3 বিঘে বাধা দেবে বলে ঠিক করেছে। জমি বাধা দেবে কেন? ওই কপাল, তুই কিচ্ছু জানো না। উজ্জ্বলের পরীক্ষার খরচ যাওয়ার জন্য জমি বাধা দিলে সারা বছর তোমাদের সংসার চলবে কি করে? তা পরীক্ষার খরচ বলে কথা, যে কোনো ভাবে হোক চালাতে তো হবে। আমি একটা কথা বলবো খুড়ি। হ্যাঁ বল। আমি তো তোমাদের ছেলের মতো, আমি সাহায্য করলে তোমরা ছোট হয়ে যাবে না। জমি বাধা না দিয়ে উজ্জ্বলের পরীক্ষার খরচ যদি আমি চালিয়ে দিই তাহলে তোমাদের আপত্তি আছে? তোর খুড়োর একগুঁয়ে স্বভাবের কথা তুই তো জানিস অভিমান। সে বহনই করেছে ছেলেকে মানুষ করতে, কারো কাছে সে হাত পাতবে না। ভালোবাসি বলে কুসুমনের সাহায্যের কথা বলতে এসেছিলাম। চিরদিন এই ভালোবাসাটুকু রাখিস, তার বেশি তোদের কাছে আমি আর কিছুই চাই না। তুই বরং 27 তারিখের শুভ কাজটা যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকে একটু লক্ষ্য রাখি। আরে লক্ষ্য রাখার কথা বলতে হবে না খুড়ি, লক্ষ্য রাখার কথা বলতে হবে না। উজ্জ্বল আমাদের গৌরবের বন্ধু, নাকি বলিস অভিমান? তোরাও আমার গৌরবের সন্তান শ্যামল। আমি তো সত্যি তোমার প্রেরণা জন্মালেও আমার এক ছেলে 5 বছর বয়স, আর মা মরে গেলেও মায়ের মতো করে তুমি ওকে কাছে টেনে নিয়েছিলে। আমি যতদিন বেঁচে থাকবো মনে করবো আমার এক মা মরে গেলেও আর এক মা আছে, অসীমা হচ্ছে। তুমি খুড়ি, তুমি উজ্জ্বলের পাশে সুনন্দা ছাড়া কাউকে ভাবাই যায় না। ভগবান যেন ওদের জুটি করে পাঠিয়েছেন। পরের বিয়ের কথা তো হরদমে ভাবছিস, নিজের কথা কিছু ভেবেছিস? কতদিন আর এই গৃহ শূন্য হয়ে থাকবি? আরে বিয়ে তো আমি করেছিলাম, কিন্তু কপালে সেইটু করি না, আর দিকে যাচ্ছি না, এবার ভালোই আছি। সারা জীবন এমনি বাউন্ডুলের মতো গান গেয়ে গেয়ে ঘুরে বেড়াবি? তাই তো আমি ঠিক করেছি, ওই কমল ঠাকুরের কাছে আমি রামায়ণের তালিম নিচ্ছি। বাবা যে কদিন আছে সে কদিন তোমাদের সঙ্গে আছি, তারপর দলবল জুটে একেবারে প্রবাসে বেরিয়ে পড়ব। প্রবাসে বেরোবার আগে পরকালের পথ পরিষ্কারের জন্য আমায় কিন্তু রামায়ণের তালিম দিয়ে দিও শ্যামলদা। ঠাকুরের নামকে যদি তোমার ভালো লাগে সত্যি শিখে দেবো দিদি। সেই থেকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো গল্প পেলে তুমি আর কিচ্ছু চাও না। ওদিকে যে জ্যাঠামশাই বাড়ি আসছে, বাড়ি এসে খাবে কি সে খেয়াল কি তোমার আছে? তাই তো আমি ভাত চাপিয়ে দিয়ে এসেছি। এ বাড়ির বউ না হতেই আমাকে এত খাটতে হচ্ছে, আর বউ বলে দেখছি খাটতে খাটতে আমার নাকের হাড় একেবারে নালে হয়ে যাবে। আচ্ছা বাবু, ঠিক আছে বউ হয়ে এসে এই বুড়ো শাশুড়িকে ইচ্ছা মতো খাটিয়ে নাকের হাড় একেবারে খড়গের মতো
সোজা রেখো। দিদি উজ্জ্বল আরে এখন বলবো না। দেহের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছোটনার মন সবকিছু পাল্টে গেছে। উজ্জ্বল এখন সুদাম যুবক, চেহারার কিছু না। সে কথা আর বলতে, যেন রূপের সাদর বৃন্দাবনে ছিল কেষ্ট, আর তোমাদের শিবানীপুরে জন্মেছে ওই উজ্জ্বল হালদার। বিয়ের আগে তো ঘরকন্যার ঘটনা এইবার আমি বুঝতে পেরেছি। কেন বলো তো? বলবো তাহলে বলি। ওরে রূপের নেশা চোখে লেগেছে, এই মনে স্বপ্ন জেগেছে, ধরা দিতে তাই তো তোমার পরাণ পেতেছে। রূপের নেশা চোখে লেগেছে, স্বপ্ন জেগেছে, ধরা দিতে তাই তো তোমার পরাণ পেতেছে। রূপের নেশা চোখে লেগেছে। অনুরাগের সোহাগের নু ঝিজর জাগা প্রাণে, মন রাঙিয়ে প্রিয়ারামে তোমায় ডেকেছে। অনুরাগের সোহাগের নু ঝিজর জাগা প্রাণে, মন রাঙিয়ে প্রিয়ারামে তোমায় ডেকেছে। রাশি রাশি খুশি, রাশি রাশি খুশি, ফাগুন এসেছে, ধরা দিতে তাই তো তোমার পরাণ মেতেছে। ধরা দিতে তাই তোমার পরাণ মেতেছে। টাকাটা কিন্তু আমার আজই চাই। টাকার অভাবে উজ্জ্বলের খুব অসুবিধা হচ্ছে। এটা দেশ পাড়া টাকায় যে চেনা জানা লোক আছে, একজনের কাছে না হলে আর একজনের কাছে পাওয়া যাবে। তা তো বটেই, তা তো বটে। দুপুরের ডাকে আর টাকাটা পাঠাতে হবে ভাই। দাদা, বয়সে আমি তোমার ছেলের মতো হলো, কি বলি যে ও দাদা আমি নীতিভ্রষ্ট হব না। আজ ওর টাকা দিলে তুমি নীতিভ্রষ্ট হবে। কি বলি যে ও মৃত্যুকালে আমার বাবা বলে গেছেন, সদাশয় তুষার সংক্রান্ত ব্যাপারে কখনো কাঁচা কাজ করো না। ও দাদা, কাল তুমি কোর্টে চলো, তুমি আমার ডান হাতে তোমার দলিল তুলে দেবে, আর আমি ওই কি বলে গিয়ে ও হাকিম বাবুর সামনে তোমার ডান হাতে আমি টাকাটা তুলে দেবো। আজ টাকাটা পেলে আমার খুব উপকার হতো ভাই। ও দাদা, দাদা গো, কাঁচা কাজ করে তোমার উপকার করলে স্বর্গে আমার বাবার আত্মা কষ্ট পাবে না। তবে ভাই বউটি কথাটা কিন্তু ঠিক রেখো। 3 ভাগের 1 ভাগ টাকা ফেরত দিলে এক বিঘে ছেড়ে দেবো দাদা, টাকা চিন্তা তুমি করো না। আরে ডাক্তার মুক্তারাই তো পয়সা কামাই, জল পাস করো মানে লক্ষ্মীর কৃপা তোমার ঘরে উপচে পড়া, তখন দেখবে বানের জলের মতো টাকা ঢুকছে, রাখবার জায়গা পাবে না। সে আশা আমি করি না সদাশয়। মোটা ভাত মোটা কাপড় পেলেই যথেষ্ট। উজ্জ্বল ডাক্তার হয়ে গ্রামের উজ্জ্বল করবে, গ্রামের মুখ উজ্জ্বল করবে, 10 জনের উপকার করবে, তাই শুনতে পেলেই আমার শান্তি। টাকার লোক কান্না আছে দাদা, তুমি তো টাকার লোভে কি বলে যে ও তোমার ছেলে উজ্জ্বলকে ডাক্তারি করাচ্ছ দাদা। আমিও আমার ছেলে সুন্দরকে মুক্তার বানাবো দাদা, মুক্তার। যাক, বিয়ের খরচের জন্য আর আমাকে ভাবতে হবে না। এখন শুভ কাজটা ভালোই ভালোই মিটে গেলে আমি নিশ্চিন্ত হতে পারি। এতদিনে নিশ্চিন্ত হলাম। আগে বুঝি চিন্তিত ছিলেন? ছিলাম বই কি? কি
কি জন্য? তুমি যদি বেহাত হয়ে যাও আর সে চিন্তা নেই, শাস্ত্রাচারে আমাদের বিয়ে হয়ে গেছে। এখন আমি তোমার সহধর্মিনী, সহমর্মিনী। তার চেয়ে বেশি তুমি আমার জীবনের তটিনীর খুশি হিল্লোল। উজ্জ্বলের জীবনকে ছিল উজ্জ্বলে রাখতে তুমি আমার প্রেমের আলোক বর্তিকা। এই বউ ভাতের পরের দিনই কিন্তু আমরা বেরোবো, মনে আছে তো? সবার আগে একবার কিন্তু আমাদের শিবানীপুর যেতে নিলাম। শিবানীপুর, 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 এত কিছু পেয়েও তুমি শিবানীপুরের কথা কিছুতেই ভুলতে পারছো না। কত বছর ধুলো নোংরা পল্লী গ্রামে গেলে হানিমুন করতে। শিবানীপুর, 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 এত কিছু পেয়েও তুমি শিবানীপুরের কথা কিছুতেই ভুলতে পারছো না। কত বছর ধুলো নোংরা পল্লী গ্রামে গেলে হানিমুন করতে যাওয়ার উৎসাহটা একেবারে ফিকে হয়ে যাবে। তোমার উচিত শ্বশুর শাশুড়ি আশীর্বাদ নিতে যাওয়া। তোমার মা বাবার আশীর্বাদ না নিলে আমার তেমন কোনো ক্ষতি হবে না। তোমার ক্ষতি না হলে আমার অনেক ক্ষতি হবে নীলা। যে মা 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে আমাকে পৃথিবীর আলো বাতায় দেখালো, যে বাবা কাঁদতে না আঙুলের ধরে ডাক্তারি পড়াতে কলকাতায় পাঠিয়েছে, তাদের প্রতি আমার একটা কর্তব্য আছে। মাঝে মাঝে তাদের কিছু টাকা পাঠিয়ে দিও। তুমি এখন রীতিমতো বিত্তবান মানুষ। চিত্তের অভাব বৃত্ত দিয়ে মেটানো যায় না মা। আমি যদি দুদিন বাদে শিবানীপুর যাই তাতে কি এমন লোকসান হবে বাবা? জীবনের সব ক্ষেত্রে লাভের অঙ্ক কষতে গেলে তুমি ভুল করবে মা। বিশেষ করে যেখানে প্রীতির আদান প্রদান, সেখানে তুমি কি পেলে সেই হিসাব কখনো রাখবে না। তুমি কতটুকু দিলে সেই হিসাবই রাখবে। বাহ, খুব মূল্যবান কথাই কিন্তু বলেছেন বাবা। ব্যবসায়ীরা কিন্তু আগে পুঁজি ঢালে, তারপর লাভের মুখ দেখে। বাবা, প্রগতিবাদের অর্থ আপনজনদের অস্বীকার করে নয়। যে শিক্ষার গুণে প্রতিটি ক্ষেত্রে জয়ী হওয়া যায়, মানুষের ছেন মারা মমতা, তাকেই বলে সুশিক্ষা। বেশ, তুমি যখন চাইছো তখন নয় আমি বাইরে যাওয়ার আগেই শিবানীপুর থেকে ঘুরে আসবো। শিবানীপুর গিয়ে যদি তুমি আচারে ব্যবহারে তুমি তোমার শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারো, তাহলে বুঝবো তোমার প্রতি আমার শিক্ষা ব্যর্থ হয়নি। এই চলো, আগামী কালই আমরা শিবানীপুর রওনা হব। হ্যাঁ তাই চলো। যদিও সেখানে কি অনেক প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হবে, তবে একবার না গেলে নিজের কাছে নিজেকে বড় অপরাধী মনে হবে। এটা রাখো মা। কি এটা বাপি? দলিল। আমার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি আমি তোমার নামে উইল করে দিয়েছি। তবে ভারত গৌরব গঠন মিলের অর্ধেকটা দিয়েছি উজ্জ্বলকে। আশা করি তোমাদের নিজেদের সম্পত্তি তোমরা নিজেরা দেখে শুনে রাখতে সক্ষম হবে। গঠন মিলের অর্ধেক আপনি আমাকে দিলেন কেন? দিলাম এই জন্য, পুরুষের কাছে সবচেয়ে লজ্জাস্কর বিষয় হলো স্ত্রীর মুখাপেক্ষী হয়ে থাকা। বিশ্বাসের বিশ্বাস নেই, তাই কখন যে কি হয়ে যায় তা তো আর বলা যায় না। তাই আমি আগে থেকে সব কিছু ঠিক করে রাখলাম। আর এটাই মনে করো না তোমাদের শুভ বিবাহের আমার যৌতুক। সত্যি এত উদার এত মহৎ মানুষ যে পৃথিবীতে আছে, তোমার বাবাকে না দেখলে বিশ্বাসই হতো না। এই, তুমি আমার উপর রাগ করনি তো? তুমি আমার জীবন সঙ্গিনী, তোমার উপর কি রাগ করে থাকতে পারি? এই চলো, অতিথি অভ্যাগত রাতে সব ঘুমিয়ে পড়েছে। আমরা কিন্তু ঘুমাবো না। তবে মিলনের এই মধুরা মধুমুখর করে রাখবো হাসি, গল্পে আর গানে। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই পাশে রবো, আর কোনখানে যাব না গো। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনো কানে যাব না গো।
প্রাণে আমি হব ছায়া আমার হৃদয়ে তুমি করি না প্রাণের কবু মায়া আমি কারণ মেনে নেব প্রেমের বাজি যদি রাখো একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই পাশে রব আর কোনখানে যাব না গো আমার হৃদয়ে তুমি করি না প্রাণের কবু মায়া আমি কারণ মেনে নেব প্রেমের বাজি যদি রাখো একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই পাশে রব আর কোনখানে যাব না গো যে আমাকে যেদিন বন্ধু ভুলে যাবে ওপারে গিয়েছি হাওয়াতে খবর তুমি আমাকে যেদিন বন্ধু ভুলে যাবে ওপরে গিয়েছি চলে আমাকে খবর তুমি পাবে তুমি স্মরণে স্বপনে শুধু আমারই নাম ধরে ডাকো একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমার বুকে রব আর কোনখানে যাব না গো। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনখানে যাব না গো তোমারই বুকে সুনন্দা সুনন্দা কি আশ্চর্য বিয়ে বাড়ি বলে কথা অথচ পরামর্শে কারও দেখা নেই বিষ্ণু ঠাকুরপুর অবস্থা সেরকম নয় বলে বাদ্যি বাজনা আনা হয়নি বলে বাদ্যি বাজনা না বলে কি বিয়ে হয় না জ্যাঠাইমা ও মা চোখ মুখে রেখেছিস করেছিস একটু সাবান মাখারও সময় পাসনি বিকেল থেকেই বাবার মুখ দিয়ে ঘন ঘন রক্ত উঠছে সাবান মাখার কথা আমার মনেই আসেনি এখন কেমন আছে মতির মা মাসি বলল আমার বাবার নাকি নাভিশ্বাস উঠেছে আর বেশিক্ষণ নেই জ্যাঠাইমা কমন অলক্ষণের কথা বলিস রে মা অলক্ষণের কথা নয় জ্যাঠাইমা আমিও বুঝতে পারছি মেয়ের বিয়ে বোধ হয় আমার বাবার আর দেখে যাওয়া হলো না ভেঙে পড়িস না মা ভেঙে পড়িস নে সব ঠিক হয়ে যাবে ভেঙে পড়লে সামনে দুঃখের দিনগুলো আমি পার হব কি করে সুনন্দা ভেঙে পড়ার কোনো লক্ষণ দেখছো আমার আজ আমার বিয়ে মেয়ে জীবনে সব থেকে বেশি আনন্দের দিন আরেকদিকে বাবা আমার যায় যায় বুকটা আমার কান্নায় ভেঙে আসছে অথচ চোখে আমার এক ফোঁটা জল অবধি নেই হাসি কান্নার মাঝখানে দাঁড়িয়ে দিব্যি আমি আমার কর্তব্য পালন করে যাচ্ছি অমন করে বলিস রে মা
বিধি যেমন কেড়ে নেয় তেমনি দেয়ও। তুই অনেক কিছু হারিয়ে অনেক কিছু পাবি মা। পাওয়ার লক্ষণ তো আমি কিছু দেখছি না জ্যাঠাই। লগ্ন তো এসে গেল, অথচ বরের এখনো কোনো পাত্তাই নেই। সেই ভাবনায় তো আমি পাগল হয়ে উঠেছি। হতভাগা ছেলের যদি এতটুকু আক্কেল বিবেচনা বলে কিছু থাকে, জানি না কলকাতায় কি এমন রাজ্যে উদ্ধার করছে। ভাবিস নে মা, ভাবিস নে, আমরা যাতে দুঃখ পাবো কষ্ট পাবো এমন কাজ আমাদের উজ্জ্বল করবে না। সুনন্দা, এই যে তুমি আছো না, ফুলে এগুলো পাঠিয়ে দিলে। এর মধ্যে বিয়ের জোর গহনা সবকিছু আছে। অনেক আগে আমি আসতাম, কিন্তু উজ্জ্বল আসেনি শুনে মোহন মুদির দোকানের কাজটা আমি সেরে এলাম। হ্যাঁ রে শ্যামল, উজ্জ্বলের কোনো খবর পেলি? কি করে খবর পাবো? গাড়ি কি এসেছে জানিস? আরে আসার সময় বেরা হয়ে এলো, ও জন্য তোমরা কিচ্ছু ভেবো না। এদিকে জোগাড় গোছাল যদি বাকি থাকে তোমরা করো, আমি কিন্তু চললাম কথা কাটতে। এই গাড়িতে উজ্জ্বল ঠিকই এসে পড়বে। তুই এবেলা হাত মুখটা ধুয়ে নে মা। তোকে সাজিয়ে দেওয়ার জন্য আমি মানদার মাকে পাঠিয়ে দিচ্ছি। এই গাড়িতে ওরাই এসে পড়বে। যত সময় যাচ্ছে ততই যেন দুশ্চিন্তায় বুকের ভেতরটা শুকিয়ে যাচ্ছে। জানি না শেষ পর্যন্ত কি আছে এই কপালে, কি আছে এই কপাল। কি ব্যাপার বলো তো দাদা? 7টার লগ্ন গেল, 9টার লগ্ন যাই 10টার গাড়িতে যদি উজ্জ্বল বাড়ি না আসে দাদা, তাহলে 1টার লগ্ন বিয়ে হবে না। অভিমান এত উজ্জ্বলের এত দেরি করার কারণ আমি কিছু বুঝতে পারছি না। আরে অভিমানটাকে পাঠিয়েছি, সেটা কেন আসছে না? সুনন্দা লগ্ন ভ্রষ্ট হলে এই গায়ের লোকে তোমাকে ছিচি করবে। এই গায়ে তুমি মুখ তুলে দাঁড়াবে কেমন করে দাদা? সবচেয়ে বড় কথা, বিষ্ণুকে আমি কথা দিয়েছিলাম যে সুনন্দাকে ছেলের বউ করে আমি ঘরে আনবো। আর যদি বিয়ে না হয় আর বিষ্ণু যদি মারা যায়, তাহলে সারা জীবন আমাকে এই মনস্তাপের কষ্টে ভুগতে হবে। তাছাড়া সুনন্দার গায়ে লগ্ন ভ্রষ্টার কালি লাগলে সে কালিতে আমারই মুখটা একটু কালো হয়ে যাবে রে। কিছু যদি মনে না করো, আমি একটা কথা বলবো দাদা। অবশ্য তোমার আর সুনন্দার বিপাদ থেকে আমি কথাগুলো বলছি। হাজারো কি বলে যে ও তোমরা আমার পড়ছি। কথা না বলে কি বলতে চাইছো বলো না। মানে বলছি উজ্জ্বল যদি না আসে, আমি তো উজ্জ্বলের সহবাইছে নাকি বলো? মানে আমার স্ত্রী সুনন্দা সুন্দরের মাকে এই তোমাদের এই ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি, তাহলে সুনন্দাকে সতীন বলে মেনে নিতে আপত্তি করবে না। কি বললে শোনা নয়? আমার সামনে কথাটা বলতে তোমার একটু ভয় হলো না? জিভে আটকালো না? মানুষ যেমন ইতর হতে পারে, তোমাকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। গালাগালি দিচ্ছেন কেন দাদা? আমি কি ছেলে হিসেবে খারাপ? বিষ্ণুর অবস্থা ভয়ানক খারাপ। বেশি চেঁচামেচি আমি করতে চাই না। তুমি চলে যাও এখান থেকে। কি রে? অভিমান, এই এসেছিস? উজ্জ্বলকে নিয়ে এসেছিস? উজ্জ্বলের মা! উজ্জ্বলের মা! কি রে? তোর গলার আওয়াজটা ভারী ভারী কেন? উজ্জ্বল আসেনি। হ্যাঁ? আসেনি? কেন, তার কি কোনো বিপদ? না। তবে কি কোনো অসুখ বিসুখ? না, তাহলে কি? আসল কথাটা বলতে কি বলে কি বাবা, এত দেরি করছো কেন? আরে চুপ করে আছিস কেন? বল, কেন এলো না উজ্জ্বল? সে কথা মুখে আনতে আমার কষ্ট হচ্ছে গো। অভিমান, এই কথা শুনলে তোমার মাথা আকাশ ভেঙে পড়ে, পায়ের তলার মাটি সরে যাবে। অভিমান, এই অভিমান, এসে গেছিস? এই উজ্জ্বলকে দেখছি না কেন? উজ্জ্বল কই? উজ্জ্বল আসেনি। আসেনি কেন? উজ্জ্বল গতকাল হ্যাঁ? এক বড় লোকের মেয়েকে বিয়ে করেছে। কি বললি তুই? এই অভিমান, তুই
বলছিস? তুই অন্য কোনো উজ্জ্বলের কথা বলছিস না তো? তুই কি বলছিস? পেটের ছেলে হয়ে এত বড় আঘাত আমাদের দিতে পারলে, তোর কথা শুনে আমার সমস্ত শরীর সোনান্দার সঙ্গে আজ তার বিয়ে জেনেও সে নিজের ইচ্ছায় অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। চুপ করো, চুপ করো। বৃষ্টি এখনো বেঁচে আছে, ও শুনতে পাবে। মরার আগে চরম আঘাতটা ওকে দিও না। অনেক আশা নিয়ে সুরঙ্গ বিয়ের লোকদের জন্য অপেক্ষা করছে। সে শুনতে পাবে তার কচি ভুক্কারা ভেঙে চুরমার হয়ে যাবে। ও দাদা, তুমি বর্ষা ঘি খেলাচ্ছ দাদা। যাই পাড়ায় খবরটা দিয়ে আসি, মেয়েটাকে যদি লগ্ন ফরস্টার হাত থেকে বাঁচাতে চাও দাদা, আমাকে বলো, আমি বাড়িতেই থাকবো। ভেগাল, ভেগাল, একটা ভারী হাতুড়ি নিয়ে আয়, বসে আমার বাসায় বসে দে। না হয় একটা ছুরি নিয়ে আয়, আমার এই শরীর কেটে পালা পালা করে ফেল, সমস্ত রক্ত আমার শরীর থেকে বের করে দে। ভগবান, আমার রক্ত, আমার রক্ত, আমার সঙ্গে বেইমানি করেছে রে, বিশ্বাসঘাতকতা করেছে। কি মুখ নিয়ে এখন আমি সুনন্দার সামনে যাব? উজ্জ্বল কেন এলো না জানতে চাইলে কি জবাব আমি তাকে দেব? জবাব আমি পেয়ে গেছি জেঠাইমা। ছোট হয়ে অনেক বড় আশা করেছিলাম তো, উজ্জ্বল আজ তার যোগ্য জবাবই আমাকে দিয়ে দিল। আমার মা, সব দোষ আমার। দোষ তোমাদের কারণ নয় জ্যাঠামশাই, দোষ আমার এই পোড়া কপালে। জ্যাঠাইমা, তোমাকে আমি একদিন বলেছিলাম না জ্যাঠাইমা, সারা পথ দৌড়াদৌড়ি করে শেষে খেয়া ঘাটে কড়া করে যেতে না হয়। দেখলে তো জ্যাঠাইমা, আমার সেই কথাই আজ ঠিক হলো। আমায় তো অভিশাপ দে না, অভিশাপ দে, তোর অভিশাপের আগুনে আমাকে পুড়িয়ে ছাই করে ফেল। এ লজ্জা, পরাজয় আমি জড়িতে পারছি না। আমাদের আশা কামনা অহংকার এক মুহূর্তে চুরমার হয়ে গেল। আমি যে সেই গোলামটাকে পেটে ধরেছিলাম, এ কথা ভাবলেও লজ্জায় আমার মাথায় আমি একটা কথা বলবো খুড়ো। অভিমান সব দিক দিয়ে সুনন্দা যোগ্য পাত্র। একমাত্র অভিমানে পারে সুনন্দাকে লক্ষ্যবস্তুর হাত থেকে বাঁচাতে। কি বলছিস শ্যামা? ঠিক কথাই বলেছে রে অভিমান। একমাত্র তুই পারিস এই সুনন্দাকে লগ্নপুরের হাত থেকে বাঁচাতে। অভিমান, এখনো লগ্ন শেষ হয়নি। অভিমান রে, আমি কোনোদিন কারো কাছে হাত পাতিনি রে। আজ তো দয়ার দামে আমি হাত জোর করে বিরতি করছি। তুমি আর অমাবতি করো না বাবা, রাজি হয়ে যাও, নইলে ওই
তোমাদের ইচ্ছায় তো সব হবে না। আমাকে বিয়ে করতে সুনন্দার তো আপত্তি থাকতে পারে। মরণ পথের চাপটি আমার বাবা, তার ইচ্ছার চেয়ে বড় আর আমার কাছে কিছু নয়। চিরদিন তোমার বড় মন, এইটুকু, শুধু এইটুকু দয়া যদি তুমি আমাকে করো, আমি সারা জীবন তোমার কেনা হয়ে থাকো। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তুমি আমাকে যেভাবে চালাবে আমি ঠিক সেইভাবে চলবো। শুধু এই কলঙ্কের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। আমার বাবাকে তুমি শান্তি নিয়ে মরতে দাও। সানায়ের আপনকে করে দূর থেকে আরো কি বলে শোনা কি বলে মিলনের আপনকে করে দূর থেকে আরো আমাদের আশীর্বাদ করো। আমি তোমাদের আশীর্বাদ করি, তোমরা সুখী হও, তোমরা দীর্ঘজীবী হও। আমাদের আশীর্বাদ করো। আশীর্বাদ পেটের ছেলের দেওয়া অপমান থেকে তুই আমাদের মান বাঁচালি বাবা। কি বলে তোকে আশীর্বাদ করব আমি ভেবে পাচ্ছি না। শুধু ঈশ্বরকে বলি তোকে যেন চিরদিন এমনি ভালো করেই রাখে। লগ্ন শেষ হয়ে গেল, তাড়াতাড়ি যাও, ওদের তুমি সাজিয়ে গুছিয়ে দাও। চলো বাবা, চল মা, চল। অভিমানের কথা তুই না বললে হয়তো লগ্ন করে কালি মারতে হতো। তোর কাছে আমি চিরঋণী রইলাম রে সবাই। ভাবছি এরপর লোকে আমাকে কি বলবে। যাকে নিয়ে আবার এত আশা, এত আকাঙ্ক্ষা, সে কিনা আমার এই বুকটা বন্ধে কি হচ্ছে জানিস? আমি কি ভাবছি অর্থ জানি। বলতো কি ভাবছি? বালু চরে ঘর বেঁধেছি
বেঁধেছে আগে বুঝি নাই ওরে